বিয়ে বাড়ি থেকে ফিরে গোটা ঘর বাড়ি গুছালাম, সাথে এত কাপড় কাচা, রান্না, পুজো সবটা সামলালাম একা হাতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো সকাল সকাল কত জামা কাপড় গোটা বিছানা ভর্তি হয়ে আছে। কেন বলো তো? সেই বিয়ে বাড়ি থেকে আসা হয়েছে, সবটা তো গুছিয়ে নেওয়া হয়ে গেছিলো। তোমরা তো দেখেছো আগের ব্লগগুলোতে সব কিছু গুছিয়ে নেওয়ার পর তারপরে সব ব্যাগগুলো আমি দুটো একটা করে পরতাম। আর যেহেতু মায়ের বাড়ি আর আমার বাড়ি খুব একটা দূরত্ব নেই, কাছাকাছি, তো বাবানের বাবান তো দুজনেই যাওয়া আসা করতো, আমার আর যাওয়া আসা করা হয়নি। একদিন একটু এসেছিলাম মাঝে, তারপর আবার চলে গেছিলাম। এক রাত থেকে আমার রাত্রেবেলা এসে হয়তো ঘুমানোর জন্য এসেছিলাম, আবার সকাল হয়ে চলে যেতে হয়েছে, যেহেতু কাছাকাছি ছিল। তো আর সেরকমভাবে ঘুম হচ্ছিল না 2-3 দিন। তো 2-3 দিন 2-3টে রাত ঘুম হয়নি। তো আর আমার আবার মানে কী বলবো, এত আওয়াজে না ঘুমও হয় না, একদম শান্ত পরিবেশ না হলে ঘুম হতে চায় না। তো আমি এক রাত এসেছিলাম থাকার জন্য বাড়িতে, তো ওই রাতটা থেকেছি, কিন্তু ঘর বাড়ি কিচ্ছু গোছাতে পারিনি। বাবানের বাবার কাছে ব্যাগগুলো দিতাম, ও কী করতো, এসে এসে ঢেলে ঢেলে গোটা বিছানা এভাবে গুছিয়ে মানে ফেলে রেখেছে। আর তার মধ্যে বাবানের বাবা তো বাড়িতে প্রতিদিনই আসা যাওয়া করতো, যেহেতু বাবানের পরীক্ষা ছিল। বাবানের বাবা সেরকমভাবে বিয়ে বাড়িতে থাকতেও পারেনি, কারণ হচ্ছে ওই জল আনা থেকে শুরু করে কোনো কিছুতেই বাবানও থাকেনি, বাবানের পাপাও থাকেনি। কারণ বিয়ের দিনও পরীক্ষা ছিল। সেই বিকেলবেলা এসে বরযাত্রীর একটু আসার আগে, মানে বরযাত্রী যাবে তার আগে আগে এসে ধরো 4টার দিকে এসে খাওয়া দাওয়া করে আবার তো বরযাত্রীর জন্য রেডি হতে হয়েছে, যেহেতু লগ্নটা খুব তাড়াতাড়ি ছিল, 8:45 থেকে আমাদেরই তাড়াতাড়ি পৌঁছাতে হতো ওখানে। তো সেই কারণে সেরকমভাবে সারাদিন মানে সকালবেলা চলে গেছে, সারাদিন পরীক্ষা দিয়ে বিকেলবেলা এসে বৌভাতের দিনে একই সেম ওই পরীক্ষা দিতে নিয়ে গেছে। আস্তে আস্তে সেই বিকেল, সেরকমভাবে বাবান থাকতেই পারিনি, বেশিরভাগ বাড়িতে বা পরীক্ষা দেওয়া নেওয়া আসা করে ব্যস্ত ছিল ওরা দুজনেই। তো সেই কারণে কী করতাম, ব্যাগগুলো পাঠিয়ে দিতাম, চুড়িদার পরতাম বা শাড়ি যাই পরি না কেন, যেটা যেটা পরা হতো আমি কী করতাম, বাবানের বাবার হাতে পাঠিয়ে দিতাম। ওখানে আমার শুধু শুধু রেখে কী হবে, অনেকগুলো তো ব্যাগ নিয়ে গেছিলাম যেহেতু। তো সেই কারণেই কী হয়েছে, বাবানের বাবা কী করেছে, সব কিছু এনে এনে ঢেলে ঢেলে গোটা বিছানায় অগোছালো। তার মধ্যে কিছুটা জামা কাপড় রেখেছিলাম তার বিয়ে বাড়িতে যাওয়ার আগে, কিন্তু যেদিন যাব সেদিন আর গুছিয়ে উঠতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। ওখান থেকে বারবার ফোন করছে যাওয়ার জন্য, তো সব কিছু আমি রেখে গেছিলাম এই ছোটো ঘরে। তো সেই মানে গোটা বিছানা দেখতেই পাচ্ছ, কত জামা কাপড় যে গোছাতে হয়েছে আজকে আমাকে। আরও যে নিচে কতগুলো রেখেছি, যেগুলো পরা হয়েছে ওখানে সবসময়, সেগুলো তার কাচার সময় পাইনি। যেগুলো ধরো একবার করে পরেছি নতুন নতুন শাড়ি জামা, ওগুলো তো আর কাচতে পারবো না, তো সেই জন্য সেগুলো গুছিয়ে রাখছি। আর যেগুলো তার ধরো বারবার পরা হয়েছে, সবসময় পরে থাকা হয়েছে, সেগুলো তো আর না কাচলে হবেই না। সেগুলো কী করছি, নিচে সব কিছু জড়ো করে রেখেছি। আজকে গোটা ছাদ ভরে গেছিলো জামা কাপড়ে, তোমরা দেখলে বুঝবে কতগুলো যে জামা কাপড় আজকে আমি কেচেছি। অনেক দিন পর বলতে পারো এতগুলো জামা কাপড় আমি একসাথে কেচেছি, প্রচুর জামা কাপড় ছিল। তো যে এই যে ব্লেজারগুলো ছিল, এটা বাবানের ব্লেজার, যেটা বাবান রিসেপশনে পরেছিল, তো সেটা গুছিয়ে রাখলাম, যেহেতু এগুলো গুছিয়ে না রাখলে হবে না। তার মধ্যে আমার এই যে সোয়েটারটা আছে, ওটা গোছাতে হবে, ওটা সব কিছু কী করে প্যাকেটে ভরে ভরে ঝুলিয়ে রাখতে হবে, যেহেতু আলমারিতে জায়গা নেই রাখার, বাইরেই রাখতে হবে প্যাকেটে করে, এভাবে বাইরে রাখা ছাড়া উপায় নেই। এই যে সোয়েটারগুলো ছিল, যেগুলো দুটো একটা পরে গেছিলাম বা নিয়ে গেছিলাম ওখানে, আবার এসেছি কখন 2-1টা রেখে গেছি, আবার অন্য একটা নিয়ে গেছি, এই করতে করতে না অনেকগুলো জামা কাপড় এভাবে অগোছালো হয়েছে। তার মধ্যে এখানে ঢেলে রাখা হয়েছে না, এখানে যে গোছানো জামা কাপড়গুলো ছিল সেগুলোও বলতে পারো এক প্রকার অগোছালো হয়ে গেছে। সকালবেলা উঠে আর এসেছি কালকে, কিন্তু মায়ের বাড়ি থেকে কালকে ফিরেছি, কালকে আর ব্লগ করতে পারিনি, ভেবেছিলাম করব, কিন্তু কি বলো তো, ওই হচ্ছে লাইন ছিল না কালকে ঠিক মতো, হয়তো আমাদের আশেপাশে কোথাও লাইনের কাজ চলছিল, একটু করতে যাচ্ছিলাম তো দেখি লাইন থাকছে না, আবার একটু পর আসছে, আবার অনেকক্ষণ থাকছে না, এরকম করছিল বারবার। তো সেই জন্য ভাবলাম কি থাক, আজকে আর বাদ দিলাম। তো সেই জন্য শনিবারের কোনো ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, যেহেতু ওই দিনে কোনো ব্লগই আমি করিনি। এত মানে এসেছি না, এসেও তার মধ্যে ক্লান্ত হয়ে গেছিলাম, আর তার মধ্যে এত ঘুম পাচ্ছিল, কটা দিন ঠিক মতো ঘুম হয়নি, শুধু এক রাত এখানে এসে ঘুমিয়েছিলাম। আসলে এক রাত যদি ঘুম না হয়, তখন মনে হয় 2-3 দিন যদি ঘুমায় তবু মনে হয় ঘুমের রেস্টটা কাটে না, একটু কেমনই যেন লাগে। তো সেই কারণে না কী বলবো বলো তো, সেই কারণেই হচ্ছে ঘুমটা ঠিকমতো হচ্ছে না, এই 2-3 দিন না ঘুমালে হয়তো ওদের ঘুমটা ঠিকমতো হবে না। তো এই যে শাড়িগুলো পরা হয়েছিল, শাড়ি তো একটা শাড়ি পরেছিলাম দাদার আশীর্বাদে, একটা বৌদির আশীর্বাদে, তো এইটা পরেছিলাম রিসেপশনে। এখন যেটা যে ভাঁজ করছি, এটা কালারটা একটু হলুদ না, এই যে কলা পাতার কুচি, যে কলা পাতার কালারটা সেরকম। লাল শাড়িটা তো বরযাত্রী গিয়েছিলাম, তার আগে একটা শাড়ি ভাঁজ করলাম, ওটা তো বৌদির আশীর্বাদে পরেছিলাম। মানে 4টা শাড়ি তো, আর একটা হলুদ শাড়ি, তো গায়ে হলুদ 5টা শাড়ি পরা হয়েছে। একটা সুতির শাড়িও পরেছিলাম, যেটা হচ্ছে ওই দাদার হচ্ছে সকালবেলা অধিবাস হলো তখন ছিল, তো ব্লগে অবশ্য দেখিয়ে দিয়েছি তোমাদের।
তো সেই শাড়িগুলো এনে রাখা হয়েছে, আর বাবানের পর কী করছে, এনে এনে সব ব্যাগ ধরে ঢেলে দিচ্ছে, কেন ব্যাগ ধরে রাখেনি, সব বিছানার মধ্যে একদম ঢেলে দিয়েছে, মানে ব্যাগগুলো ঢেলে ঢেলে ব্যাগগুলো রেখে দিয়েছে, এভাবে করেছে। আর আমিও আসিনি, আমি আর বলিও নি যে তুমি ব্যাগগুলো ঢেলো না, রেখে দিও, আমি কে জানি এভাবে ঢেলে রাখবে, আমি জানি ব্যাগগুলো ধরে ধরে রেখে দেবে, আমি ঠিকমতো বাড়ি থেকে আস্তে আস্তে গুছিয়ে নেবো। ও কী করেছে, ব্যাগ ধরে ধরে মানে কী করেছে, এই চৌকির উপর সব ঢেলে ঢেলে রেখে দিয়েছে। সেই কারণে আমাকে সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখতে হচ্ছে। আর বললাম কিছুটা জামা কাপড় ছিল এর আগে কেচেছিলাম বিয়ে বাড়িতে যাওয়ার আগে, সেগুলো আর গুছিয়ে উঠতে যেতে পারিনি, সেগুলোও গোছাতে হচ্ছে, মানে সব কিছু একসাথে করছি। আর এই যে যে সোয়েটারটা আছে, এটা তো সেই কিনেছিলাম মালদা থেকে শাড়ি কিনতে গিয়ে, মানে বিয়ে উপলক্ষে কেনা হয়েছিল এটা। তো এটা তো শুধুমাত্র সেই বরযাত্রীতে গিয়েছিলাম তখন নিয়ে গেছিলাম, ওইটুকু টাইমে ওখানে কিছুক্ষণ পরা হয়েছে, তারপরে তো আর পরা হয়নি, ওভাবেই রেখে দিয়েছি। আর এইটা এখন বাবানের বাবার ব্লেজারটা গুছিয়ে নিচ্ছি, কারণ এই সাদা ভেতরটা না ওটা একটু নোংরা হয়েছে, তো ভেতরে সাদাটা কেচে দেবো। বাবানের যেটা ব্লেজার ছিল ওটারও সাদাটা একটু কলারের ওখানে নোংরা হয়েছিল, তো ভাবলাম সাদা জিনিস একবারে ধুয়ে তারপরে গুছিয়ে নেব। তো সেই জন্য শুধুমাত্র ওই যে সাদা শার্টটা বাদ দিয়ে বাকিগুলো সুন্দর করে গুছিয়ে প্যাকেটে ভরে রাখবো। রেখে এই ঘরের মধ্যে হচ্ছে হ্যাঙ্গারগুলো আছে, মানে হ্যাঙ্গার বলতে বলে যে ইয়েগুলো আছে, ওই যে কী বলবো, মশারি টাঙানোর যে ইয়েগুলো হয় আংটার মতো কি বলে, ওয়ালের সাথে, ওগুলোর সাথে আপাতত ঝুলিয়ে রাখবো। তাছাড়া আর উপায় নেই, কারণ আলমারিতে রাখার মতো জায়গায় নেই। দিকে সোয়েটারগুলো পর্যন্ত আলমারিতে ধরছে না, আলমারি তো ভরেই আছে, তো সেই কারণে হচ্ছে আর আপাতত হচ্ছে এখানেই রাখি, তারপরে দেখা যাবে পরে কি করা যাবে। তো এই দেখো এখানে রেখে দিচ্ছি, এটা বাবানের পাপার ব্লেজারটা, আর এইটা হচ্ছে আমার সোয়েটারটা ছিল ওইটা, আর এটা হচ্ছে বাবানের ব্লেজারটা। তো যাই হোক এগুলো থাক আপাতত, এগুলো চলো অন্য ঘরে যাই। এদিকটা তো মোটামুটি গুছিয়ে নিলাম, চলে এসে এই ঘরে, এই যে বাবানের পাপা পড়াশুনো করেছে কটা দিন ধরে, গোটা বিছানা অগোছালো, যেখানে সেখানে বই পড়ে আছে, মানে কালকে কিছুটা গুছিয়েছি আসার পর, আর তারপর আর এনার্জি ছিল না কালকে গোছানোর, কারণ ভালোও লাগছিল না শরীরটা, তার জন্য কালকে কিছুটা গুছিয়ে রেখেছি, আজকে সবটা গোছাচ্ছি, আজকে পুরো বাড়ি গুছিয়ে রাখবো, নাহলে নিজেরও ভালো লাগছে না এই অগোছালোভাবে থাকতে। আর এই যে বইগুলো গোটা বাড়ি ছিটানো ছিল, এখানে এই ঘরে কয়েকটা, ওই ঘরে কয়েকটা, বিছানার উপরে এইভাবে পড়ে পড়েছিল, শুধুমাত্র পড়িয়েছি, পড়ে ঠরে চলে গেছে, তার গোছাই না কখনো, আমি যতক্ষণ না গোছাবো ততক্ষণ আর গোছানো হবে না। তো সেই কারণে হচ্ছে আমি এসেছি পর কালকে কিছুটা গুছিয়েছি, আর আজকে সবটা একদম পুরোপুরি ঘর, মানে পুরো বাড়িটা গুছিয়ে একদম পরিষ্কার করবো, নাহলে নিজের আর ভালো লাগছে না এভাবে দেখতে। কিন্তু ভেবেছিলাম ঘরটা মুছবো, কিন্তু এইদিকে আবার দেরি হচ্ছিলো, বলতে গেলে আর ইচ্ছে করছিল না, যেহেতু ছুটির দিন ছিল অবশ্য করাই যেত, কিন্তু হচ্ছে সেভাবে আর করে উঠতে পারলাম না, সেই জন্য। তো যাই হোক এই দিকটা সবটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে অন্য কাজ করব, আবার এই দিকটা গুছিয়ে নিই। তো যাই হোক কিছু দিদিভাইদের কমেন্টগুলো পড়ে নিই। লোটাস দিদিভাই বলেছে, খুব সুন্দর ভিডিও আপু, আর কতদিন অপেক্ষা করাবে আপু, তোমার বড় ভিডিও দেখার অপেক্ষায় আছি আপু, তোমার বৌদি মনে হয় একটু কান্না করেনি। তো যাই হোক আমি তো বড় ভিডিওগুলো দিয়ে দিয়েছি, তুমি দেখে নিতে পারো, বিয়ের থেকে শুরু করে 3টে ভিডিও দেওয়া আছে বিয়ে উপলক্ষে, বিয়ের আগের দিনের, বিয়ের দিনে, আর বিয়ের পরের দিনে দিতে পারিনি, কারণ প্রচণ্ড ওই দিন আর ইচ্ছে হয়নি যে ভিডিও করি, যেহেতু এসছি অনেকটা দেরি হয়ে, সেদিন আর করা হয়নি। আর রিসেপশনের ভিডিওটা দেওয়া আছে, ভাত কাপড় সব একসাথে, তো বিয়েতে কী কী গিফট পেলো সেগুলো সব একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক তুমি চাইলে দেখে নিতে পারো। আরও বলেছে, আর ও কান্না করার কথা, হ্যাঁ সেটা অবশ্যই ঠিক, বৌদি সেরকম মানে একটু মানে সেরকমভাবে করেনি বললেই চলে, বৌদির বাড়ির লোক করেছিল, মানে সেরকম কান্নাকাটি করার মতো সেরকম ছিল না, ওদের বাড়িতেও সেরকম কেউ কান্নাকাটি সেরকম করেনি, বৌদির মা করেছিল, কান্নাকাটি করেছিল, কিন্তু বৌদিও সেরকম কাঁদতে আমরা দেখিনি। তো যাই হোক আপু তোমার বলেছে, আপু আমার ছেলে ইন্ডিয়া অনেক পছন্দ করে, আমার ছেলের 4 বছর, আমার ছেলের নাম নিও, ওর নাম হচ্ছে সানিরাজ। তো যাই হোক বাবুকে অনেক ভালোবাসা দিও, আর হচ্ছে তোমার বাবুটার নাম আমি নিয়েছি। আর যাই হোক তুমি যদি কখন ইন্ডিয়া আসো অবশ্যই যাইও, খুব সুন্দর জায়গা, খুব আমাদের এখানটা মানে যে যেখানে থাকে তার তো সেটা অবশ্যই ভালো লাগে। তো যাই হোক আরও বলেছে, লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা দেখতে খুব সুন্দর লাগছে তোমাকে, মিষ্টি বোন, শাড়িটাও খুব সুন্দর, ডান্সটাও খুব সুন্দর, ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। অনেক দিদিভাইরা কমেন্ট করেছে, প্রচুর কমেন্ট পেয়েছে আমি জানি, কদিন একটা কমেন্টে আমি রিপ্লাইও দিতে পারিনি, আর হচ্ছে কমেন্টগুলো কোনো ভিডিওতে পড়তে পারিনি, আজকের ভিডিওতে পড়ছে, কারণ প্রচণ্ড চাপ ছিল, সেরকমভাবে কমেন্টগুলো পড়ার সময় ছিল না, আর অনেক কমেন্টগুলো করেছো যেগুলো আমি রিপ্লাইও দিয়ে উঠতে পারিনি। তো যাই হোক এত ব্যস্ততার মাঝে, তার মধ্যে তো কারণ হচ্ছে এইদিকে ওখান থেকে আসলাম, মায়ের বাড়ি থেকে এসে বাবানের পরীক্ষা ছিল, চলে আসলাম ওখান থেকে, পরীক্ষা দেওয়া হলো। তো যাই হোক এইদিকে পরীক্ষা দেওয়া শেষ করে তারপরে হচ্ছে আবার মাঝে একদিন গেছিলাম, আমাদের ওখানে গান শুরু হয়েছে, কীর্তন হচ্ছে, সেখানে একদিন যাওয়া করছি, সেরকমভাবে যাওয়া হচ্ছে না, তো দেখি একদিন যদি যেতে পারি অবশ্যই যাব।
আর হচ্ছে ওখানে কীর্তন বলতে গেলে যে এক নাম কীর্তন হয় আমাদের ওখানে 3-4 দিন, কিন্তু কোনো বছর না সেরকমভাবে কীর্তনে যাওয়া হয় না আমাদের ওখানে, কারণ এই সময়টা প্রতি বছর এই সময়টা হয়, আর এই সময়টাই ফাইনাল পরীক্ষা থাকে বাবানের। তো সেই জন্য কোনো বছর সেরকমভাবে যাওয়া হয় না। এই 4 বছর ধরে অবশ্য শুরু হয়েছে। এই 4 বছরে একবার শুধুমাত্র গিয়েছিলাম, মানে 1 বছর যাওয়া হয়েছিল, মাঝে কদিন পরীক্ষা ছিল না বাবানের, এক রাত থেকে পরের দিন আমরা চলে এসেছি। কিন্তু এরকম সময় পরীক্ষা শুরু হয় আর তখনই কীর্তন শুরু হয়, তো সেই জন্য সেরকমভাবে যাওয়াও হয় না, গিয়ে থাকাও হয় না মায়ের ওখানে। তো যাই হোক, আমি একটু বলতে ভুল করেছি, ভেবেছিলাম আজকে রবিবার, আমার একদমই খেয়াল ছিল না, কিন্তু এটা কিন্তু শনিবারের ব্লগ। আমি কিন্তু হচ্ছে যেহেতু বৌদির হচ্ছে বৌভাত শেষ হলো বুধবার দিন, বুধবারে শেষ হলো, বৃহস্পতিবারে কিন্তু আমি মায়ের বাড়ি রাত্রেবেলা চলে এসেছিলাম আর কি। আমার মানে হিসাবে একটু ভুল হয়েছে, তো সরি, তোমাদের আগেই বলছি, কিছু মনে করো না। তো বুধবারে বৌভাত শেষ হলো, আমি বৃহস্পতিবার দিন সব আত্মীয় স্বজন যারা যা ছিল কেউ থাকেনি, সবাই চলে গেছে, যেহেতু সবারই ছেলে মেয়ের পরীক্ষা, প্লাস এই ধান কাটার সময়, এখন শস্য বোনার সময়, তো সেই জন্য কেউ বাড়িতে থাকেনি। বৃহস্পতিবার একদম টোটালি ফাঁকা, মানে সবাই চলে গেছিলো বিকেলের মধ্যে, যে সবার যেহেতু দূরে দূরে ছিল, কাছের মধ্যে আমি আর আমার হচ্ছে কাকুর মেয়েটা ছিল, এই দুজনেই আমাদের কাছাকাছি। কাকুর মা যেহেতু আমার কাকুর বাড়িতে একটু দূরে, মানে একই পাড়াতেই, মানে একটু শুরুর দিকে মেজো কাকুর বাড়ি, আর গ্রামের শেষের দিকে আমার মায়ের বাড়ি। তো যাই হোক, তো বোন তো কাকুর বাড়িতেই ছিল, আমি শুধুমাত্র রাত্রেবেলা বাড়িতে ফিরেছি, আর সবাই হচ্ছে চলে গেছিলো বিকেলের মধ্যে, সবাই বাড়ি চলে গেছিলো, কোনো আত্মীয় ছিল না, আমি একা, আমি রাত্রেবেলা চলে আসি। তো এসে শুক্রবার দিনে কোনো ব্লগ করিনি, যে বললাম লাইনের একটু সমস্যা ছিল। তো যাই হোক, এটা হচ্ছে শনিবারের ব্লগ, তো সবাইকে সরি বলছি প্রথমে, এটা শনিবারের ব্লগ, রবিবারের না। তো যাই হোক, এইদিকে হচ্ছে ঝাড়ঝাটা দিচ্ছি, টোটালি গুছিয়ে নিলাম গোটা ঘর বাড়ি। আর এই যে কাগজগুলো দেখতে পাচ্ছ না, এগুলো সব বাবান কি করে বলো তো, খাতার পেজগুলো ছিঁড়ে ছিঁড়ে, দেখতে পাচ্ছ কত কাগজ পড়ে আছে, খাতার মানে পেজগুলো ছিঁড়ে ছিঁড়ে, রকেট, তারপরে কী কী বই দেখে দেখে কী কী যে বানিয়ে ও খেলে, মানে একটা একটা করে বানাবে, খেলবে, ফেলে রাখবে, তারপর আরেকটা করে বানাবে, ফেলবে, খেলে রাখবে। আর কটা দিন ছিলাম না আমি, ও তো মাঝে মধ্যে বাড়িতে এসে ওগুলো কী করেছে, ওইগুলো বানিয়ে বানিয়ে কতগুলো যে পেজ নষ্ট করেছে। আমি তো খুব বকা দিলাম যে কেন পেজগুলো নষ্ট করছো তুমি এভাবে, খাতার পেজগুলো ছিঁড়ে ছিঁড়ে কত কিছু যে বানায়, আর কতগুলো কাগজ আমি এমনিও বাইরে ফেলে দিয়ে এসি, আর এগুলো তো অনেকগুলো আছে এখানে। ও সবসময় এরকমই করবে, খাতার পেজগুলো ছিঁড়ে ছিঁড়ে রকেট, তারপর কী কী খেলার জিনিস, বই থেকে অনেক কিছু আছে, ভিডিও দেখে দেখে কী কী বানিয়ে বানিয়ে, মানে ছিঁড়ে ছিঁড়ে পেজগুলো বানিয়ে বানিয়ে খেলবে, খেলে ঠেলে তারপর একটা জিনিস একবার বানাবে না, একটা জিনিসই 3-4টা করে বানাবে, বানিয়ে তারপর ফেলে ফেলে রেখে দেবে ওখানে, আবার নতুন একটা পেজ নিল, আবার এরকম করলো, সবসময় কিন্তু এরকমই করতে থাকে। তো যাই হোক, শিকদার শর্টস থেকে দিদিভাই বলেছে, আচ্ছা তোমার দাদার কি অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? তো আমার দাদার হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ না। আমরা বাড়ির ফ্যামিলি সবাই দেখাশুনো করে নিয়ে আসা হয়েছে, আমরা তো দেখতে গেছিলাম অনেক দিন আগেই, বিয়ে ঠিক হয়েছে কিন্তু 6 মাস আগে। তো ওই 6 মাস পর বিয়েটা হলো, যেহেতু মাঝখানে ওই আষাঢ় শ্রাবণটা পড়েছিল, আমার দাদার বিয়ে ঠিক হয়েছে কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুরুর দিকে। তো যাই হোক, জ্যৈষ্ঠ মাসে বিয়ে হয় না আমার দাদা, এর আগে অবশ্য আমি গল্পগুলো করেছি তোমাদের সাথে, আবারও বলছি, জ্যৈষ্ঠ মাসে যেহেতু বাড়ির প্রথম ছেলে, মানে কিন্তু জ্যৈষ্ঠ মাসে কিন্তু বিয়ে হয় না, যেহেতু আমার দাদা বড়, তো সেই জন্য জ্যৈষ্ঠ মাসে বিয়ে হবে না। আর আষাঢ় শ্রাবণে হয়নি, যেহেতু মা বাবার যে মাসে বিয়ে হয় সে মাসে কিন্তু ছেলে মেয়ের বিয়ে হয় না। আষাঢ় মাসে বিয়ে হয়েছে আমার মা বাবার, তো যেহেতু দাদার বিয়ে হবে না, আর শ্রাবণ মাসে হয়েছে বৌদির মা বাবার, সেই জন্য বৌদিরও বিয়ে হবে না। তো সেই কারণে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে যেহেতু বিয়ে হয় না, আর আশ্বিন মাসেও বিয়ে হয়, যেগুলো না হওয়া না খুব প্রয়োজনীয় ছাড়া বিয়ে হয় না, আশ্বিন মাসে বিয়ে হওয়াটাও ঠিক না। আশ্বিন কার্তিকে 2 মাসে কিন্তু বিয়ে আছে, কিন্তু যেগুলো একদম না করলে হচ্ছে না মানে সেগুলো, তো যেহেতু ওই মাস দুটোতে সেরকমভাবে বিয়ে হওয়াটা ভালো না, তো সেই জন্য একবার সোজা অঘ্রাণ মাসের শুরুর দিকে ডেটটা করা হলো। তো যাই হোক, তো 6 মাস আগে আমরা দেখাশুনো করতে, আমিও গেছিলাম, বাবানের পাপাও গেছিলো, সবাই কিন্তু দেখাশুনো করেই আনা হয়েছে। তো যাই হোক, আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য হচ্ছে নিরামিষ রান্না করতে হবে। তো দুধ ছিল, দুধ দিয়ে বাবানের পাপাই পনিরটা করে রেখেছে। আমি যেহেতু সকালবেলা কাজকর্ম করেছিলাম, তো বাবানের বাবাকে বললাম কি তুমি পনিরটা করে রাখো, আমি ওইদিকে হচ্ছে ঘর বাড়িগুলো গুছিয়ে ঝাড়ঝাটা দিই। তো সেই জন্য ওইদিকে গোছাতে গোছাতে এতটা দেরি হয়ে গেল, তো সেই জন্য সেরকম কিছু করিনি, শুধুমাত্র পনির করে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা শুধু পনিরের ঝোলই করেছি, তাছাড়া সেরকম কিছু করা হয়নি। তো ওই যে পনিরটা ভাবলাম কি এমনি কী করবো, একটু ঝোল ঝোলও করতে হবে, তাহলে আলু ফুলকপি দিয়ে করে নিই, তাহলে ঝোল ঝোলও হবে, দু একটা সবজি হবে, খাওয়াও যাবে। শুধু আলু দিয়ে পাতলা ঝোল পনিরে ভালোও লাগবে না খেতে, তো সেটাই করলাম। আর পনিরটা বাবানের বাবা যেহেতু করে ও চাপা দিয়ে রেখে দিয়েছিল, তো সেই জন্য পনিরটা খুব সুন্দর সেট হয়েছে দেখো। তো এদিকে সবটা কেটে আর পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পনিরটা করছি। তো হেনা দিদিভাই বলেছে, কেমন আছো দিদি, কাজের চাপে এমন রোজ ভিডিও দেখতে পারছি না, বাট যখন টাইম পাই তখনই দেখি। থ্যাংক ইউ দিদিভাই, তুমি মানুষের অসুবিধা থাকতে পারে, তুমি তোমার সুবিধা মতো ভিডিও দেখো, তাহলেই কিন্তু হবে। অনেক ভালোবাসা তোমাকে।
অর্চনা হালদার দিদিভাই বলেছে খুব ভালো হয়েছে ভিডিও, খুবই পরিশ্রম করতে হবে দাদার বিয়েতে। হ্যাঁ গো, ভীষণ পরিশ্রম, এত দৌড়ঝাঁপ এত কিছু করেছি কি বলবো। পুরো ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারিনি, অনেক কিছু বাদ পড়েছে ভিডিওতে যেগুলো আমি করে উঠতে পারিনি। যতটুকু ছিলাম পেরেছি, যেহেতু একজন ভিডিও করে দিলে না খুব সুবিধা হয়। বাবানের বাবা করে দিতে পারতো, কিন্তু ও তো বাবানের পড়াশোনা নিয়েও বিয়ে বাড়িতেও ঠিকমতো থাকতে পারিনি, এদিক মানে বাড়িতেই ছিল বেশিরভাগ টাইম, পরীক্ষা দিতে নিয়ে গেছে নিয়ে আসছে। তো ভিডিও করার মতো কেউ ছিল না, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। কাকে বলবো, যতটুকু পেরেছি অন্যকে দিয়ে একটু ভিডিও করেছি বা নিজে করেছি, ওইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। নইলে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যদি বাবানের বাবা থাকতো, কিন্তু ওই যে বাবানের বাবা না থাকাতে প্রচণ্ড সমস্যা হয়ে গেছে। আবার তার মধ্যে স্ট্যান্ড দিয়ে যে ভিডিও করবো, এত লোকের মাঝে স্ট্যান্ড দাঁড় করানো সম্ভবই না। হাতে ফোন নিয়ে পুরো ভিডিওটা করেছি, কারণ স্ট্যান্ড দিয়ে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। বিয়েবাড়িতে মানে প্রচুর ভিড়, একটা স্ট্যান্ড দাঁড় করে ভিডিও করা মানে সম্ভবই না, ধাক্কি তেমন ফোনই পড়ে যেত। তো সেই জন্য ফোন হাতে ধরে যতটুকু নিজে পেরেছি অন্যকে দিয়ে চেষ্টা করেছি করানোর। আর কাকেই বা বেশি বলবো বলো, সবাই বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত সেরকমভাবে, সেই জন্য ভিডিওটা খুব কম করতে পেরেছি। অনেক কিছুই বাদ পড়েছে, ছোট করে যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো যাই হোক, এদিকে দেখো পনিরটা আমি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে বলতে হলে ঝোলটা ফুটে উঠেছে। দেখো পনিরটা আমি হয়ে গেছে, নামিয়ে নেব। আলু আর ফুলকপি দিয়ে পনিরটা করবো, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল পনিরের ঝোলটা। তো যাই হোক, এইদিকে আমার সব রান্নাবাড়ি হয়ে গেছে। তারপরে এখন আমি কিন্তু কাপড়ও কেচে নিয়েছি, সকালবেলা কাপড় কেচে স্নান করে পুজো করে তবেই কিন্তু আমি রান্নাঘরে ঢুকেছি, কারণ সকালবেলা অনেক কিছু বাকি ছিল গোছানোর, গুছিয়ে নিলাম। আর জামা কাপড় তো কতগুলো কেচেছি, তোমরা ছাদে মেললেই বুঝতে পারবে। গোটা ছাদে বোধহয় দড়ি ফাঁকা ছিল না যেখানে আমি জামা কাপড়গুলো মেলিনি, কারণ প্রচুর জামা কাপড় ছিল। ভাবলাম একবারে সব কাচবো, আর পরে আর কাচতে হবে না, একদিনে সব কেচে পরিষ্কার করে নিই সেই কারণে। তো এদিকে রান্নাবাড়ি পুরো হয়ে গেছে, বাবানকে আমি খেতে দিয়েছি, কারণ ওর খেতে অনেকটা সময় লাগে। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে যাবো জামা কাপড় মেলতে ছাদে। তো বাসন খুব একটা হয়নি, কারণ একটাই তো তরকারি করেছি, তো সেই জন্য বাসনও বেশি হয়নি, 2-1টা বাসনই ছিল। তো যে কটা বাসন ছিল সে কটা দিয়েছে। বাবানের সকালবেলা একটু দুধ চিড়ে খেয়েছিল, আর দুধটা গরম করছিল পনির করার জন্য, ওখান থেকে একটু দুধ উঠিয়ে বাবানকে দুধ চিড়ে দিয়েছে। ও সকালবেলা করে খেতে চায়, কারণ ওর খিদে পায় প্রচণ্ড। তো যাই হোক, এই যে চলে আসলাম ছাদে, যেহেতু সকালেই কাপড় কেচেছি, কিন্তু মেলতে আসার আর সময় পাইনি, রান্নাটা বসিয়ে দিলাম, দেরি হচ্ছিল। তো বাবান ওরা খেয়ে দিয়ে স্কুলে চলে গেল, তারপরে এখন আমি কাপড় মেলছি। তো যাই হোক, কাপড় মেলতে আরও কিছু কমেন্টগুলো পড়িনি। মমি কুড়ি দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, একটা কথা বলবো তোমাকে, প্রণবানন্দ ঠাকুরের কি দীক্ষা নিয়েছো? আমার মা বাবার সেই ঠাকুরের দীক্ষা, প্লিজ রিপ্লাই দিও। তো যাই হোক, আমার কাছে আছে ঠাকুর, কিন্তু আমি নেইনি এখনও পর্যন্ত, কিন্তু নেওয়ার খুব ইচ্ছে। প্রতি বছর আমাদের এখানে একটা আশ্রম আছে ঘাগশোলে, ওই মহারাজেরই আশ্রম আছে, এখানে অনেকেই প্রচুর লোক আসে এই দীক্ষা নিতে, কিন্তু কি বলো তো, আমাদেরই নেওয়া হয় না বাড়ির কাছে। তারপরেও খুব একটা দূরত্ব নেই, কাছাকাছি আছে, কিন্তু অনেকবার নিতে চাই, কিন্তু সেরকমভাবে নিয়ে ওঠার হয় না। বাবানের বাবাকে বলি, কিন্তু ও সেরকমভাবে বলে যাবো এবছর করতে করতে এতগুলো বছর পার হয়ে গেল। তো যাই হোক, দেখি সময় করে সামনে এবার ইচ্ছে আছে নেওয়ার, তো জানি না পারবো কি না, কিন্তু ইচ্ছে কিন্তু খুবই আছে নেওয়ার। তো যাই হোক, আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে। বিউটি অ্যান্ড মেকওভার অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছে ঘরের কাজ করে তারপরে আবার অনুষ্ঠানে যাওয়া, সব কিছু নিয়ে খুব ভালো লাগলো ব্লগটা। থ্যাংক ইউ দিদিভাই, অনেক কমেন্ট করেছে, প্রচুর কমেন্ট পেয়েছে। তোমাদের অনেক দিন ধরে যেহেতু কমেন্ট পড়তে পারছি না আমি, তো সেই কারণে প্রচুর কমেন্ট পেয়েছি। সবাইকে থ্যাংক ইউ, যারা কমেন্ট করো, এত ভালোবাসা দাও সবাইকে। তো যাই হোক, এদিকে কতগুলো মেললাম, এখনও এই দড়িটা মেলে আরেকটা দড়ি হয়ে যাবে জামা কাপড়, কারণ প্রচুর জামা কাপড় ছিল, আর এই কটা দিন পরা হয়েছে তো অনেক দিন কাচা হয়নি, তো সেই কারণে ভাবলাম একদিনে সবটা কেচে দিলে হয়ে যাবে। আর ছাদটাও বেশ হাওয়া দিয়েছে আজকে, শুকিয়েও যাবে তাড়াতাড়ি, আর রোদও আছে প্লাস হাওয়াও আছে। দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, তো সেই কারণে শুকাতেও সময় লাগছিল না। আর ক্লিপগুলো লাগাইনি, কয়েকটাই ক্লিপ তো, আর তার মধ্যে গোটা ছাদে জামা কাপড়, তো সেই কারণে সবটা লাগাইনি। একটাতে যেগুলো একদম হালকা, খুবই হালকা ছিল, যেগুলো হয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেগুলোতেই একমাত্র ক্লিপগুলো লাগিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করব না। কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।